শুভ দুপুর। আদনান কেমন আছো? আদনান আমাকে কি শোনা যাচ্ছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সকলে? শুভ দুপুর। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? Yes, miss. সকলে কেমন আছো? ফাহিম, হাবিব আমাকে শুনতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ, ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন, ম্যাম? আমার সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, সকলে ম্যাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি ভালো আছেন, ম্যাম? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি সকলে জয়েন করেছো। ইয়েস মিস। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি, লেকচার। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পদার্থের গঠন অধ্যায়ে কিছু সৃজনশীল নিয়ে। আজও আমরা কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে? তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ইয়েস মিস। ওকে, তাহলে এখানে পদার্থের গঠনে এখানে দুইটা সৃজনশীল দেওয়া হয়েছে। তোমরা একটু প্রশ্নগুলো খেয়াল করো ভালো করে। দেখা যাচ্ছে এখানে কি বলা হয়েছে? নিঃসরণ কাকে বলে? সৃজনশীল প্রশ্ন এখানে কিছু উদ্দীপক। বাহ্যিক চাপে সৌরছিদ্র পথে। বলে যাও। বাহ্যিক চাপে সৌরছিদ্র পথে উচ্চ চাপ সৌরছিদ্র পথে উচ্চ চাপের থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। আমরা জানি কি সরু ছিদ্রপথে কোনো একটা গ্যাসের অণুসমূহে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে যখন সেটা বেরিয়ে আসবে এটাকে বলা হবে তার নিঃসরণ, ঠিক আছে? তোমরা কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় একে একে করে ঠিক আছে? এরপরে উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো। এর এখানে 29 দেওয়া আছে আর বি হলো কত? 16। এখানে এ বি প্রতীক অর্থে প্রচলিত কোনো একটা মৌলের প্রতীক নয়, এগুলো কিন্তু কোনো মৌলের প্রতীক নয়। এ বিটা প্রতীক অর্থে। এখানে খ নম্বর কোয়েশ্চেনটা হলো H11 এবং H12 পরমাণু দুটির ভর সংখ্যার ভিন্নতার কারণ। এখানে বলো দেখি, এই প্রশ্নটা দেখে আমাকে আনসার দেওয়ার চেষ্টা করো। হাইড্রোজেন 11 এবং হাইড্রোজেন 12 পরমাণু দুটির ভর সংখ্যার ভিন্নতার কারণ কি? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এখানে কি বলা হয়েছে? হাইড্রোজেন 11 এন্ড হাইড্রোজেন 12 পরমাণু দুটোর ভর সংখ্যার ভিন্নতার কারণে স্ক্রিন থেকে দেখে তোমরা প্রশ্নটা আনসার দিতে পারো নাকি দেখো। এখানে আমরা 1-2 দ্বারা কি বুঝছি? কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। আমরা কি জানি ভর সংখ্যা কাকে বলে? তোমাদের সাউন্ডটা কিন্তু আমি ক্লিয়ার করে পাচ্ছি না। কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, হ্যাঁ বলো। তো মিস একটু ডিস্টার্ব করতেছেন না? আচ্ছা, একটু সবাই একটু ক্লিয়ার করো তোমাদের সাউন্ডগুলো, যেন আমিও শুনতে পারি বা আমাকে তোমরা শুনতে পারো। তোমরা কি স্ক্রিনে প্রশ্নটা দেখছো?
প্রশ্নটা খেয়াল করে জি, মিস। স্ক্রিনের মধ্যে। হ্যাঁ, এখানে প্রশ্নটা একটু দেওয়ার চেষ্টা করো। হাইড্রোজেন 1 হাইড্রোজেন 1 পরমাণু দুটোর ভর ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। ম্যাম ওজনের রাসায়নিক সংকেত কি যে? ওজনের নাকি এখানে ইলেকট্রন প্রোটন সংখ্যার ভিন্নতার কারণে? এখানে আমরা ম্যাম জানি এখানে কি, তো হ্যাঁ 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 আমি একটু ক্লিয়ার করি তোমার একটু সবাইকুলের কাছে। কোন পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন সংখ্যা আছে আমরা এদেরকে একত্রে কি বলি? ভর সংখ্যা। যেমন হাইড্রোজেন 1 পরমাণুর ক্ষেত্রে শুধু একটা প্রোটন বিদ্যমান, একটা কি দেখা যাচ্ছে এখানে? শুধুমাত্র একটাই প্রোটন দেখা যাচ্ছে, তাই হাইড্রোজেন 1 পরমাণুর ভর সংখ্যাও এক। যেহেতু প্রোটন এক, আমরা জানি প্রোটন সংখ্যাটাকে এদের ভর সংখ্যা বলে, তাহলে এর ভর সংখ্যাটাও 1 হবে। কিন্তু হাইড্রোজেন 1 2 অর্থাৎ এর ক্ষেত্রে ভর সংখ্যাটা কত? 2। কারণ এখানে ভর সংখ্যাটার ভিন্নতার কারণে কিন্তু এখানে দুইটা হাইড্রোজেনের আইসোটোপ আমরা দেখতে পাচ্ছি, তাই এর ভর সংখ্যা 2 অর্থাৎ পরমাণু দ্বয়ের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের উপস্থিতির কারণে এদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়েছে। কারণ কি? পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের না। উপস্থিতির কারণে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছো? স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন? স্ক্রিন দেখা যাচ্ছে না, কিন্তু কথা শোনা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ একটু ক্লিয়ার, সবাই ম্যাম দেখতে এখন পাচ্ছো? দেখা যাচ্ছে, কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে। ও আচ্ছা, একটু হ্যাঁ এখন মনে দেখা ডিস্টার্ব যাচ্ছে। করছে। হ্যাঁ তাহলে আমরা কি ইয়েস জানি? ম্যাম দেখা ভর সংখ্যা কাকে বলে বলো দেখি তুমি। ভর সংখ্যা কাকে বলে? ওরা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যা বলে। এক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম খতে, হাইড্রোজেন 1 এন্ড হাইড্রোজেন 1 অর্থাৎ দুইটা হাইড্রোজেনের আইসোটোপ, এখানে এদের ভর ভিন্নতা হওয়ার কারণ কি? এটা কি বলতে পারবে? এখানে ভিন্নতা কেন হয়েছে? কারণ তাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা কি আর পাচ্ছি? হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে শুধুমাত্র একটা প্রোটন আছে। হাইড্রোজেন পরমাণুটার 1 এর ক্ষেত্রে আমরা প্রোটন শুধুমাত্র একটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এর ভর সংখ্যাটা 1। আর 1 2 ক্ষেত্রে হাইড্রোজেন 1 2 এই পরমাণুটার কেন্দ্রে প্রোটন সংখ্যার সাথে কি আছে? নিউট্রনও বিদ্যমান, যার কারণে এর ভর সংখ্যা হয়েছে 2। কারণ আমরা জানি ভর সংখ্যা হলো প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। সেক্ষেত্রে হাইড্রোজেন 1 2 পরমাণুর কেন্দ্রে প্রোটনের সাথে নিউট্রনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এর ভর সংখ্যা হয়েছে 2। পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রনের উপস্থিতির কারণে, এটার ভিন্নতার কারণ হওয়ার 1 আর 2 হওয়ার কারণ এখানে তাদের একটাতে নিউট্রন নেই আরটাতে নিউট্রনের উপস্থিত আছে, বিধায় এখানে এদের ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয়েছে। তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি মিস। ইয়েস ম্যাম। ওকে, এরপরে থার্ড যে কোয়েশ্চেনটা আছে এটা একটু দেখো। তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করে প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে গ নাম্বার প্রশ্নটা কেমন হতে পারে? এখানে দুইটা মৌল দিয়েছে, এ আর বি দুইটা মৌল। এখন বি মৌলটার 5 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করো, সেটা বলেছে। মিস 5 গ্রামে পরমাণু সংখ্যা। তাহলে আমরা ম্যাথটা করতে পারবো? এটা একটু ম্যাথের ক্যালকুলেশন। ফার্স্টে আমাদের বলতে হবে কি, যেহেতু এটার ভর কত পাচ্ছি? 60, ঠিক আছে? বি মৌলটি হলো সালফার, এখানে B16 আছে, এর মানে বি মৌলটা হবে সালফার। এর পারমাণবিক ভর হলো 32। সালফারের পারমাণবিক ভর কত? 32, কিন্তু পারমাণবিক সংখ্যা হলো 16। মনে আছে তোমাদের? উদ্দীপকের বি মৌলটা হলো সালফার, কিভাবে বুঝতে পেরেছি আমরা? বি এর পাশে 60 লেখা আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না যে? দেখছো একটু ঠিক করো, নেটওয়ার্ক প্রবলেম করতেছে, এতক্ষণ তো দেখছিলা। সকলে দেখতে পাচ্ছো নাকি একজনের প্রবলেম করছে? ম্যাম এটা আসতেছে না। আসছে না? আচ্ছা আমি মেরে আবার প্রবলেম হচ্ছে। স্টপ করে আবার দিচ্ছি, দাঁড়াও। এখন দেখছো নাকি দেখো? হ্যাঁ ম্যাম এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে বি মৌলটার 5 গ্রামে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে কিভাবে বের করব?
সেক্ষেত্রে কিভাবে বের করতে হবে? ফার্স্টে আমরা বি মৌলটাকে চিনতে হবে। বি এর পাশে আমরা 16 দেখছি, অর্থাৎ 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌল সেটা হলো সালফার। 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা কি? সালফার। এর পারমাণবিক ভর হলো 32। ঠিক আছে, তাহলে 1 মোল সালফার পরমাণু সমান আমরা কি লিখতে পারবো? 32 গ্রাম সালফার। 1 মোল সালফার পরমাণু সমান কি লেখা যাবে? 32 গ্রাম সালফার। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নাকি বলো আমাকে। 1 মোল সালফার পরমাণু সমান কত লিখবো? 32 গ্রাম সালফার। আবার আমরা কি জানি 1 মোল কোনো একটা মৌল পদার্থে অ্যাভোগাড্রোর সংখ্যা কত থাকে? এটা কি জানা আছে সংখ্যাটা তোমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা? ইয়েস ম্যাম, জানা আছে। হ্যাঁ বলো। 6.03 into 10 to the power -3 -3 নাকি 23? 6.022 into 10 to the power 23। 6.023 into 10 to the power 23। হ্যাঁ, গুড। তাহলে 1 মোল কোনো পদার্থে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা কত পাই? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 into 10 to the power 23 টি পরমাণু, অণু বা আয়ন বিদ্যমান থাকে। তাহলে 32 গ্রাম সালফারের পরমাণু সংখ্যা কত হবে? 32 গ্রাম পরমাণুর সংখ্যা কত বলো? 32 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা। তাহলে যেহেতু 1 মোল কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10 to the power 23 টি পরমাণু, অণু বা আয়ন বিদ্যমান থাকে, সেক্ষেত্রে 32 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা সেম একই অ্যাভোগাড্রো সংখ্যাটাই হবে 6.022 into 10 to the power 23 টি। এখন আমাদেরকে প্রশ্নে বলেছিল 5 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা বের করতে। তাহলে 32 গ্রাম থেকে আমরা কি 5 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা বের করতে পারবো? জি মিস। তাহলে আমরা ফার্স্টে তোমরা তোমাদের নিয়ম ঐকিক নিয়মেও করতে পারো যে 32 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 টি। 1 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা এটা কি হয়ে যাবে? ডিভাইডেড 6.022 into 10 to the power 23/32 আসবে। যখন 5 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা হবে, 5টা এখানে গুণ হয়ে এখানে ক্যালকুলেশনটা করে দিলে তোমাদের 5 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে? মিস 023 হবে না? 022 বা হ্যাঁ 23 হতে পারে, এটা সমস্যা নেই। দশমিকের পর যে 023 এটার কোনো প্রবলেম হবে না। তবে বইয়ের মধ্যে তোমাদের যেটাই আছে সেটা দিলে ভালো হয়। 6.022 into 10 to the power 23 টি যখন ক্যালকুলেশন করবে তোমরা একটু ম্যাথটা তুলে রাখো, 5 গ্রাম সালফার পরমাণুর সংখ্যা যেন তোমরা বের করতে পারো। ঠিক আছে, প্রশ্নটা একটু নোট করে রাখো। তোমরা কি আগের কোয়েশ্চেনটা খেয়াল করেছিলে? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি 5 গ্রাম সালফার পরমাণুর সংখ্যাটা বের করতে পারবো। ঠিক আছে, এখানে যখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা হবে আমরা এখানে এর পরিমাণটা লিখে দিব, তাহলে এতটুকুতে আমাদের আনসারটা শেষ। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল বি মৌল ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক ইলেকট্রনীয় কাঠামো বজায় রাখে কিনা। ঠিক আছে, প্রশ্নটা কি ছিল আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা। প্রথমে প্রশ্নটা খেয়াল করো, উদ্দীপক সহ প্রশ্নটা খেয়াল করো। এ মৌলটির ইলেকট্রন বিন্যাস বি মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, যৌক্তিক মতামত দাও। এই মৌলটা খেয়াল করেছো A29 আর B16। বি মৌলটির ইলেকট্রন বিন্যাস এবং এ মৌলটির ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, যৌক্তিক মতামত দাও। এক্ষেত্রে কিভাবে আনসারটা দিতে হবে? ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের যখন কোনো মৌল দিবে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব, প্রশ্নটা আনসার দেওয়ার জন্য এদের ইলেকট্রন বিন্যাস করব। ফার্স্টে ধরো বি মৌলটার ইলেকট্রন বিন্যাস, B16 এর ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? আমরা বি মৌলটার ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ম্যাম বি মৌলটা কি যে? B16
B16 মৌলটা কি? মিস সালফার এটা ছিল, সালফার। টু হ্যাঁ, বি সিক্স সেক্ষেত্রে 3 হ্যাঁ একটু ক্লিয়ার করে বলো, সাউন্ডটা শোনা যাচ্ছে না। মিস এটা আয়রন না? B16 আমরা তো একটু আগে বলেছিলাম B16 টা কি ছিল? সালফার। ও সালফার। B16 সালফার ছিল। এরপরে 1s2 আমাদের কি? হ্যাঁ 2s2 2p6 3s2 3p4। 3p4। তাহলে এভাবে করে আগে আমাদের ফার্স্টে বি মৌল বা এ মৌল যে কোনো একটা দিলে হবে। তোমরা শুরু করতে পারো। মৌলের ইলেকট্রন বিন্যাস দিবে। এরপর A29 then 29 তো মেবি কি বলবো, ইলেকট্রন কপার। বিন্যাসটা বলো। কপার 29 কপার। হ্যাঁ, গতকাল আমরা কপারটা নিয়ে আলোচনা করেছিলাম। কপারের 29 ছিল। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। 4s1। তাহলে আমরা এভাবে করে সকলে ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। এভাবে ইলেকট্রন বিন্যাসটা দেখানোর পর এরপরে এখানে কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে। যে এই মৌলের ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। একটু খেয়াল করো এখানে কোথায় D3D10 সর্বশেষ শক্তি স্তরে আছে 3D10 এবং 4s1। সর্বশেষ শক্তি স্তরে 4s এ দুটি ইলেকট্রন থাকার কথা। কয়টি ইলেকট্রন থাকার কথা? 4s এ কয়টি দুইটি। থাকার কথা? দুইটি। কিন্তু এক্ষেত্রে দুইটি দেওয়া হয়নি। কয়টা দিয়েছে? একটি। দুইটা থাকার কথা ছিল, এখানে একটা হওয়ার কারণকে আমরা গত ক্লাসেও বলেছিলাম যে উদ্দীপিত অবস্থায়, যখন তারা উদ্দীপিত অবস্থায় থাকে তখন তারা একটি ইলেকট্রন কি করতে পারে? বের করে দিতে পারে। সেই ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 4s1 এ দুইটা ইলেকট্রন থাকার কথা থাকলেও একটি মাত্র ইলেকট্রন থাকে এবং অন্য ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করে। 1 যেটা ছিল সেটা কাকে দান করেছে সে? 3d অরবিটালে। স্বাভাবিক নিয়মে 3d তে কিন্তু 9টা থাকার কথা। আমরা যখন 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই মৌলটির ইলেকট্রন বিন্যাস করব তখন দেখা যাবে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 3d9 4s2 হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম দেখা গিয়েছে 4s2 থেকে একটা ইলেকট্রন উদ্দীপিত হয়ে 3d9 এ চলে গিয়েছে। 3d9 এ চলে যাওয়ার কারণে ওখানে ইলেকট্রন সংখ্যা কত হয়েছে? 3d10। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, তাহলে কথা থাকলেও সেক্ষেত্রে একটা ইলেকট্রন থাকে এবং অন্য ইলেকট্রনটি সে 3d অরবিটালে প্রবেশ করে, কারণ এটাকে কি করেছে? সে শেয়ার করেছে। এটার যে 10টা ইলেকট্রন থাকার কথা d অরবিটালে সেটা দান করেছে। কারণ আমরা জানি সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ। সবসময় তারা কি চায়? অর্ধপূর্ণ বা সম্পূর্ণ রূপে পূর্ণ হতে চায় এবং সেই ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে। যখন তারা তাদের অরবিটগুলো ফিল আপ করতে পারে তখন তারা কি হয়? অরবিটালগুলো ফিল আপ করে, তখনই তারা একটা সুস্থিতিশীল অবস্থায় যেতে পারে। তাহলে কোন কোন অবস্থাগুলো এখানে সুস্থিতিশীল দেখছি আমরা ইলেকট্রন বিন্যাসে? np3 np6 nd5 nd10 nf2 nf40 সবচেয়ে বেশি সুস্থিত। আমরা যখন ইলেকট্রন বিন্যাস দেখতে যাব, যখন n এর প্রধান শক্তি স্তর দিয়ে আমরা এই অরবিটালগুলোকে প্রকাশ করব তখন দেখা যাবে কি এই যে 3p np3 np6 nd5 এগুলো সবগুলো সুস্থিতি অর্জন করে। এখানে 3d9 আর 4s2 অর্থাৎ আমরা প্রথম এই 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই মৌলটির 3d9 এবং 4s2 অপেক্ষা কিন্তু 3d10 4s1 অধিক স্থিতিশীল। যখন আমরা এটা নিয়ে কি করব? একটু ডিপলি চিন্তা করব, তখন দেখা যাবে যে কি 3d9 4s2 অপেক্ষা 3d10 4s1টাই অধিক স্থিতিশীল। এক্ষেত্রে 3d অরবিটালটা পূর্ণ এবং 4s অরবিটালটা অর্ধপূর্ণ। এক্ষেত্রে কি দেখা যায়? 3d অরবিটালটা ফুল ফিল আপ থাকে, কারণ 3d10 এখানে আর কোনো ইলেকট্রন সেখানে প্রবেশ করানো যাবে না। আমরা জানি d তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। 3d অরবিটাল পূর্ণ আর 4s এ থাকতে পারে দুইটা থেকে এখানে একটা আছে, তারপরে সে অর্ধপূর্ণ অবস্থায় আছে এবং স্থিতিশীল অর্জন করেছে। অপরদিকে আমরা যখন B16 মৌলের ইলেকট্রন বিন্যাসে যাব সেক্ষেত্রে এরা স্বাভাবিক ইলেকট্রনীয় কাঠামো বজায় রাখে। এখানে কোনো ব্যতিক্রম আমরা খেয়াল করিনি। কোনো ব্যতিক্রম দেখা গিয়েছে বি এর ক্ষেত্রে? তোমরা কি বি এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম দেখতে পেয়েছো?
মিরাজ আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস মিস, শুনতেছি। হ্যাঁ, তাহলে আমি যে বর্ণনাটা এখন দিলাম সেটা কি শুনেছো তোমরা সকলে? এটা বোঝা গেছে? এখানে দুইটা মৌল ছিল, একটা হলো 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সালফার পরমাণু এবং 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কপার পরমাণু। দুইটার ক্ষেত্রে বলা হয়েছে যে এ আর বি মৌলগুলো কতটুকু স্থিতিশীল, ঠিক আছে, এরা কি স্থিতিশীল ইলেকট্রন কাঠামো গঠন করতে পারে কিনা সেই কোয়েশ্চেনটা আমাদেরকে করা হয়েছিল স্থিতিশীল প্রশ্নটাতে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি কি কপারের একটু ব্যতিক্রম দেখা গিয়েছে, 3d9 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে 3d10 4s1 অধিক স্থিতিশীল বিধায় এই ধরনের ইলেকট্রন বিন্যাস এরা অর্জন করেছে। আর B16 সালফার যে পরমাণুটা ছিল সেক্ষেত্রে আমরা কোনো ব্যতিক্রম লক্ষ্য করিনি। তাহলে আমরা এটাই লিখে দিব যে B16 মৌলের ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক ইলেকট্রনীয় কাঠামো বজায় থাকে। তোমরা কি তাহলে এভাবে করে প্রশ্নের আনসারগুলো দিতে পারবে? পারবো মিস। ওকে, তাহলে সকলের কাছে ক্লিয়ার হয়েছে প্রশ্নটা? সাউন্ড নাই? তাহলে দেখো এরপরে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নে যাব। খেয়াল করো, হ্যাঁ স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছ? একটা নিউ কোয়েশ্চেন দেখা যাচ্ছে, প্রশ্ন 2। সকলে কি দেখতে পাচ্ছ নাকি আগে সেটা বলো। কোয়েশ্চেন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? কোয়েশ্চেন দেখা যাচ্ছে না, উত্তর দেখা যাচ্ছে। কোয়েশ্চেন দেখা যাচ্ছে না কেন? আমার এখানে তো কোয়েশ্চেন সহ আছে, একটু খেয়াল করো ভালো করে, আবার একটু দেখো, আমি আবার নতুন করে দিচ্ছি। এবার দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম, এখন দেখা যাচ্ছে। প্লিজ এখানে উদ্দীপকটা ভালো করে পড়ো। এখানে x 18, y 20, z 24 এবং w 29 চারটা মৌল, এখানে চারটা মৌলের কথা বলা হয়েছে এবং এদের শক্তি স্তর সমূহ নিম্নভাবে দেখানো হয়েছে। তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে এখানে ইলেকট্রন প্রোটন থাকবে এভাবে করে কে এল এম দিয়ে বিভিন্ন অরবিট একে তোমাদের কোয়েশ্চেনটা করতে পারে, ঠিক আছে? তোমরা উদ্দীপকটা ভালো করে বুঝেছো। এখানে চারটা মৌল আছে, এখানে শক্তি স্তরগুলো দেখানো হয়েছে, কে এল এম স্তরগুলো দেখানো হয়েছে। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন করেছে ফ্লাক্সের সংজ্ঞা দাও। ফ্লাক্সের সংজ্ঞা, এটা হয়তো বা তোমাদের কাছে নতুন, পারবে মনে হয়, নতুন প্রশ্ন। তাহলে এটার আনসারটা আমি দিচ্ছি। এটা কি ফ্লাক্স জিনিসটা কি আমরা সেটা জানবো, যে ধাতুর আকরিকের সাথে কিছু খনিজ মল থাকে। আমরা এটা কততম অধ্যায় ছিল, খনিজ সম্পদ একটা অধ্যায় আছে না, ওখানে ধাতুর আকরিকের কথা পড়েছিলাম। ওখানে শেষ পর্যন্ত কিছু খনিজ মল থেকে যায়। এই যে খনিজ মলটা থাকে এটা বিগলন প্রক্রিয়ায় পৃথক করতে যেসব বিগালক ব্যবহার করা হয়, মানে এখানে বিগলন সম্পন্ন করার জন্য এখানে বিগালক ব্যবহার করা হয়, এদেরকেই ফ্লাক্স বলে, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো? জি মিস। ধাতুর আকরিকের সাথে কিছু খনিজ মল থাকবে, সেই খনিজ মলগুলোকে আমরা যখন বিগলন প্রক্রিয়া মানে গলন বা বিগলন প্রক্রিয়া যখন পৃথক করতে হবে তখন কিছু বিগালক, যাতে এটা তাড়াতাড়ি গলে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিছু বিগালক ব্যবহার করা হয়, এদেরকে বলা হয় ফ্লাক্স। তাহলে তোমরা সকলে ফ্লাক্সের সংজ্ঞাটা দিতে পারবে? পারবো মিস। ওকে, এরপর অলিয়াম নামটা শুনেছো? অলিয়াম বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দেখি, যে পারবে বলো, না পারলে সেটাও বলবা। Y1 সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। অলিয়াম বলে, আমরা জানি ধূমায়িত, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলে। অলিয়ামের সংকেত জানা আছে? অলিয়ামের সংকেত কি? স্ক্রিন থেকেও দেখতে পারো। অলিয়ামের সংকেত O7। অলিয়ামের সংকেত তোমাদের এটা এমসিকিউ তে আসতে পারে বা সৃজনশীল প্রশ্নে 2-1 এর মধ্যে আসতে পারে। অলিয়ামের সংকেত হলো S2S2O7, ঠিক আছে? এরপরে যেহেতু ব্যাখ্যা করো বলেছে, এখানে ডিটেইলস আরো কিছু লিখতে হবে, যে আমরা সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করলে সেখানে কি হয়, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়।
সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ SO3 এর সাথে যখন পানি H2O যোগ করলে সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, তা বাষ্পের সাথে যুক্ত হবে। তা আবার কার সাথে যুক্ত হবে? জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিডের ঘন কুয়াশা সৃষ্টি করে। ওখানে যখন সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে, এখানের সাথে যখন আবার জলীয় বাষ্প দেওয়া হবে সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের ঘন কুয়াশার সৃষ্টি হবে এবং তা যা ঘনীভূত করা অত্যধিক কঠিন। মানে ঘন কুয়াশা সৃষ্টি করে যখন তাকে ঘনীভূত করা হয় এই কাজটা অত্যন্ত কষ্টসাধ্য। এজন্য সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 এ শোষণ করে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। যেহেতু ঘন কুয়াশা সৃষ্টি করা খুবই কঠিন হয়ে পড়ে ল্যাবরেটরিতে, তখন কি করা হয়, বিভিন্ন কাজে যখন ব্যবহার করা হয় সেক্ষেত্রে সালফার ট্রাইঅক্সাইডকে 98% H2SO4 এ শোষণ করিয়ে সেখানে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। ঠিক আছে, তোমরা এতটুকু বর্ণনা যখন ব্যাখ্যা করো, কোন একটা কোয়েশ্চেন আসবে একটু ডিটেইলস সেটা লিখতে হবে। বুঝতে পেরেছো? यस मैम। তাহলে অলিয়াম সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাম। না ম্যাডাম নাই। এরপরে গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, কি লিখেছে বলো দেখি। প্রশ্নটা দেখতে পারো নাকি একটু চেক করো। চিত্র অনুসারে XYZ পরমাণুর কতগুলি ইলেকট্রন KLM শক্তি স্তরে থাকবে? চিত্র এঁকে দেখাও। চিত্র এঁকে দেখাতে হবে। এখানে কি বলেছে XYZ, আমাদের এখানে চারটা মৌলের কথা বলেছে, তার মধ্যে তিনটা XYZ পরমাণুর কতগুলো ইলেকট্রন অর্থাৎ KLM শক্তি স্তর থাকবে সেটা চিত্র এঁকে দেখাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে দেখবো এটা? দেখো, দেখতে পাচ্ছ? দেখা গিয়েছে। ফার্স্টে আমাদেরকে জানতে হবে XYZ পরমাণুগুলো কি। যেহেতু 18 ছিল, এক্সটা এক্স এর হলো আর্গন, এক্স আর্গন, এরপর ওয়াইটা ছিল কি? ক্যালসিয়াম না? ক্যালসিয়াম। আর জেড ক্রোমিয়াম। ক্রোমিয়াম। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের চিত্রটা দেখাতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের চিত্র এখানে দেখাতে হবে। ফার্স্টে আর্গনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করা হবে? আমরা কি এটা আঁকতে পারবো? মাঝখানে একটা নিউক্লিয়াস দিব, এরপরে কিছু বৃত্তাকার চিহ্ন থাকবে। প্রথম শক্তি স্তরে দিব 2টা ইলেকট্রন, এরপরে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 8টি। 2 8। এর পরবর্তী সেলে m স্তরে কয়টা থাকবে? 8টা। তাহলে 8 8 16 2, তাহলে টোটাল 18টি। আর্গনের 18টি ইলেকট্রন বিন্যাস এখানে করা হয়েছে চিত্রের মাধ্যমে। ঠিক আছে মিস, আর্গন অষ্টক পূর্ণ না? হ্যাঁ, অষ্টক পূর্ণ। যেগুলো 8টি ইলেকট্রন দ্বারা এদের শক্তি স্তর পরিপূর্ণ থাকবে তাদেরকে বলা হবে অষ্টক পূর্ণ মৌল। সেক্ষেত্রে দেখো, আর্গনের কে শক্তি স্তরে 2টা। আমাদের এগুলোর বর্ণনা একটু যখন চিত্র দিব, এটা একটা কত তোমাদের নাম্বার কোয়েশ্চেনটা কত মার্কসের? 4 করে না? তাহলে একটু ডিটেইলস চিত্র দিয়ে এগুলোর বর্ণনাগুলো দিতে হবে। তাহলে এখানে কি বলবো? সুতরাং না, এটা 3 মার্কসের, গটা 3-এ। আর্গনের কে শক্তি স্তরে 2টি, এল শক্তি স্তরে কয়টা থাকবে? 8টি, ও এম শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। সেম ভাবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে বলবে? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো, কোথায় কোনটা হবে? প্রথমে, দ্বিতীয়তে, তৃতীয়তে কতটি ইলেকট্রন দিব? ক্যালসিয়ামের -2 2s2 26 3s2 3b6 3d0 4s2 4s2। এক্ষেত্রে কিন্তু আমাদের এভাবে লিখতে হবে না, শুধুমাত্র চিত্র, যেহেতু চিত্রের কথা বলেছে আমাদের চিত্রটা এঁকে দিলে হবে। ঠিক আছে, ক্যালসিয়ামের কে স্তরে থাকবে 2টি, আর এল এম এ থাকবে 8টি করে ইলেকট্রন। ঠিক আছে, আর ক্রোমিয়ামের কয়টা বলা হয়েছিল খেয়াল আছে কারো? ক্রোমিয়ামের কত পারমাণবিক সংখ্যা ছিল? 24টা। 24টা। 24। হ্যাঁ, তাহলে এটার একটু ইলেকট্রন বিন্যাসটা আমাকে বলো। কে তে কয়টা থাকবে, এল এ কয়টা থাকবে, এম এ কয়টা থাকবে?
এখানে আমাদের শুধু চিত্র এঁকে বুঝাই দিলে হবে, এখানে ইলেকট্রন বিন্যাসটা না দেখালেও চলবে, কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, কারণ না হলে চিত্র আঁকতে পারবে না। শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ বলো। তাহলে আমাকে জেড পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে একটু বলো, মানে কোন স্তরে কয়টি করে ইলেকট্রন থাকবে, এটা তোমরা নিজেরাই বলো, এখানে নাই। আমি ম্যাম তোমাদের প্রথম শক্তি স্তরে 2টা, হ্যাঁ 2টা, তারপর দ্বিতীয় শক্তি স্তরে একজন একজন করে বলো। হ্যাঁ 8টা, আর 2 10 চলে গেল, আর কয়টা আছে? ম্যাম তৃতীয় শক্তি স্তরে 8টা, হ্যাঁ 18টি, আরো 6টা বাকি রয়েছে। ম্যাম চতুর্থ শক্তি স্তরে ম্যাম 10টা বলা যাবে। 10টা একসাথে দিয়ে দিবে, এরপরে আর দিতে হবে না? না 10টা তো এরকম দেওয়া যাবে না, এভাবে আমরা একসাথে সব দিয়ে দিতে পারবো না। আমরা 1s2 2s2 চতুর্থ 2p6 শক্তি স্তরে 8টা, হ্যাঁ আর চতুর্থ শক্তি স্তরে কয়টা থাকবে? 8টি করে 8টা ইলেকট্রন থাকবে। এভাবে করে থাকবে। আমরা হ্যাঁ ইলেকট্রন বিন্যাসগুলো দেখিয়ে দিব, ঠিক আছে? পারা যাবে তো প্রশ্নটা? ইয়েস মিস। ঠিক আছে, ওকে। তাহলে আরেকটা প্রশ্ন আমি তোমাদের এমনি মুখে করছি, তোমরা আমাকে আনসারটা দাও। মৌলিক কণিকা কাকে বলে? মৌলিক কণিকা কাকে বলে? যেসব কণিকাকে ভাঙলে ওই কণিকা ছাড়া অন্য কোনো কণিকা পাওয়া যায় না তাকে মৌলিক কণিকা বলে। ভাষায় বলে দিব, যেটাকে ভাঙলে আর কোনো কণিকা পাবো না সেটাকে মৌলিক কণিকা বলে, অথবা যেসব ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, পরমাণু আমরা জানি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, এদেরকে বলা হবে মৌলিক কণিকা। ঠিক আছে, ইলেকট্রনের ভর জানা আছে তোমাদের সবার? ইলেকট্রনের একটা ভর আছে মান, সেটা কি জানো? কারো মনে নেই? একটি ইলেকট্রনের ভর কত? 1.6 1 পয়েন্ট, একটু খেয়াল করো। 9.11 হয়নি, দেখি অন্যরা বলো তো দেখি শুনি কারটা ঠিক। একটি ইলেকট্রনের ভর ম্যাম 9.11 into 10 inverse 28 গ্রাম। গুড। একটা ইলেকট্রনের গ্রাম। ভর হলো কত? 9.11 into 10 to the power inverse 28 গ্রাম। খেয়াল থাকবে বাকিদের, যারা একটু ভুল করেছো তারা শুনেছো সকলে? এটাই হলো একটা ইলেকট্রনের ভর। পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? দেখি বলো, কেন চার্জ নিরপেক্ষ পরমাণু? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কিন্তু নিউট্রন চার্জবিহীন। অন্যদিকে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ক্রমাগতভাবে ঘুরতে থাকে, অর্থাৎ পরমাণুতে একই সাথে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিদ্যমান থাকায় সামগ্রিকভাবে চার্জিং বলা যায়। চার্জ নিরপেক্ষ হয়, অর্থাৎ এরা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তারা কিসের উপর পতিত হয়? পরমাণুর উপর পতিত হয়। যেহেতু প্রোটন আমরা জানি ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভে সেটা কি হয়ে যায়? পুরোটাই নিউট্রাল হয়ে যায়, অর্থাৎ পরমাণুর যে চার্জটা থাকে সেটা নিরপেক্ষ দেখায়। ঠিক আছে, তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রশ্নগুলো? Yes, ইয়েস ma'am. মিস। ওকে, দেখি আইসোটোপের সংজ্ঞা দাও উদাহরণ সহ। আইসোটোপ, কার মনে আছে আইসোটোপ সম্পর্কে বলো? পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের আইসোটোপ হলো ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে, আমরা হাইড্রোজেনের অনেকগুলো 7টা পাই, কিন্তু এখানে 3টা হলো প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, আর বাকি যেগুলো রয়েছে সেটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে হাইড্রোজেন মৌলের আইসোটোপ 3টাই বলবো, নাম হবে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে,
এদের কি প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যাগুলো লেখা যাবে? যেমন প্রোটিয়ামের কত? হাইড্রোজেন, যখন তোমরা সংক্ষেপটা লিখবা কিভাবে লিখবে? হাইড্রোজেন 1 1 প্রোটিয়াম। ডিউটেরিয়ামের কত? হাইড্রোজেন 1 2, অর্থাৎ নিচে বামে করে সেখানে হবে 1 এবং উপরের দিকে হবে 2। ট্রিটিয়াম হবে 1 3। যাদের প্রোটন সংখ্যা একই, অর্থাৎ প্রত্যেকটার প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা এখানে ভিন্ন দেখা যাচ্ছে, একটাতে 1 এর পরেরটাতে 2 এর পরে 3, অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যা মিলে এদের ভর সংখ্যাটা হয়েছে। তাহলে উপরে যে সংখ্যাগুলো বললাম আমরা 1 2 3, এগুলো সবগুলো তার ভর সংখ্যা, এবং নিচের দিকে বামে যে সংখ্যাগুলোকে লেখা হবে এগুলো হলো তাদের প্রোটন সংখ্যা। ঠিক আছে? ইয়েস মিস। তাহলে আমরা আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? দেখি কারো কোনো কোয়েশ্চেন করো। পারমাণবিক ভর কাকে বলে? তোমরা বলছো না, সে তো আমি তোমাদের প্রশ্ন করি। পারমাণবিক ভর কাকে বলে? ম্যাম যেখানে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা বলিনি, দুইটা দুই জিনিস। পারমাণবিক ভর হলো কি, সংখ্যাটা একটু খেয়াল করবা। পারমাণবিক ভরের সংখ্যা হলো কোনো একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মোলের পারমাণবিক ভর বলে। সংখ্যাটা কি মনে পড়েছে তোমাদের? পারমাণবিক ভরে কোন একটা পরমাণুর ভর থাকবে এবং তার সাথে একটি কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশের যে অনুপাত থাকবে সেটাকেই বলা হবে তার পারমাণবিক ভর। ম্যাম এটা তো আপেক্ষিক না? আপেক্ষিক পারমাণবিক। আপেক্ষিক পারমাণবিক ভর, হয়তো এখানে আপেক্ষিক কথাটা আসেনি, যেহেতু আমি পারমাণবিক ভর পড়েছি সেহেতু এই সংখ্যাটা দিলেও চলবে। ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভরের সংখ্যাটা এটাই দিবা। মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস আপেক্ষিক পারমাণবিক ভরের কি একক থাকে? না, একক তো দেওয়া হয় না। আপেক্ষিক মিস কেন? পারমাণবিক, এটা কিছু কিছু ক্ষেত্রে যখন এককের প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে পারমাণবিক ভর এর ক্ষেত্রে দেওয়া হয় না। আর এখানে এরপরে আর কোনো কোয়েশ্চেন, আণবিক ভরের একক নেই কেন? তুমি যে কোয়েশ্চেনটা করেছো এখন উল্টা আবার একটা প্রশ্ন আসছে যে আণবিক ভরের একক নেই কেন? এটার কারণ হলো যেহেতু দুইটা ভরের অনুপাত একই থাকলে সেক্ষেত্রে কোনো একক দেওয়ার প্রয়োজন হয় না। আমরা বলেছিলাম যে উপরে হবে পরমাণুর ভর আর নিচে হবে কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশের অনুপাত। তাহলে দুটার এককে একই হওয়ার কারণে, যার কারণে এখানে উপরে নিচে একই হয়ে যায়, যার কারণে এটা দেওয়ার প্রয়োজন পড়ে না। আণবিক ভর যেহেতু বা পারমাণবিক ভর দুটো অনুপাত একই, সেক্ষেত্রে কোনো একক দেওয়ার প্রয়োজন হয় না। এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? দেখে আর কোনো, গাইগার কাউন্টার কি? গাইগার কাউন্টার মিস আরেকবার বলেন। গাইগার কাউন্টার নামটা কি শুনেছো কখনো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে বলতে পারবে এটা কি? এটি একটি মেশিন, এটি এক প্রকার মেশিন হ্যাঁ, যার good. সাহায্যে যার সাহায্যে- তেজস্ক্রিয়তার ও পরিমাপ বা পরিমাণ নির্ণয় করা যায়। হ্যাঁ, গুড। আমরা জানি গাইগার কাউন্টার, যারা জানো না তারা একটু ভালো করে মন দিয়ে শোনো যে গাইগার কাউন্টার হলো একটা যন্ত্র যার সাহায্যে তেজস্ক্রিয় মৌল থেকে যে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরিত হয়, ওই বিকিরিত রশ্মি বা কণা শনাক্ত করার জন্য গাইগার কাউন্টার যন্ত্রটি ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে আরেকটা কোয়েশ্চেন করছি তোমাদেরকে, আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য বলো। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য। ফার্স্টে সংজ্ঞা দিয়ে শুরু করবে এটার। আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে? তারপর যে একটা সকল উদাহরণ মৌলের বলে ভর দাও। সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। কি বলেছে আবার একটু বলো। যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। আইসোবার বলা হয়। উদাহরণ?
উদাহরণ দেওয়া যাবে? উদাহরণ হিসেবে আমরা হ্যাঁ, কপার নাই। আর জিঙ্কটা বলতে পারবো। কপার আর জিঙ্ক, কারণ জিঙ্কের এদের কি পারমাণবিক সংখ্যা কত? এদের ভর সংখ্যাটা সমান হবে বলেছে, কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন, অর্থাৎ এদের